গুরুতর ফৌজদারি অভিযোগে দায়ের মামলায় গ্রেফতার বা আটক হয়ে 30 দিন জেলবন্দি থাকলে চলে যাবে মন্ত্রিত্ব। প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাজ্যের মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী রেয়াত করা হবে না কাউকেই। 5 বছরের বেশি কারাবাসের সাজা হতে পারে এমন ফৌজদারি মামলায় 30 দিনের বেশি জেলবন্দি থাকলেই যাবে মন্ত্রিত্ব। বুধবার লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর ইতিমধ্যেই তা নিয়ে রে করে উঠেছে বিরোধীরা। আর সেই তাণ্ডবের পুরোভাগে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। দুর্নীতির বিরুদ্ধে মোদী সরকারের এই বলিষ্ঠ পদক্ষেপে বিরোধীদের তাণ্ডবে প্রশ্ন উঠছে। যাদের চুরি, জোটচুরি, দুর্নীতি এবং অপরাধের মামলায় জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারাই বিলের বিরোধিতায় সরব। এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান। আর আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। অপরাধমুক্ত রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতেই ঐতিহাসিক পদক্ষেপ করেছে মোদী সরকার। সংবিধান সংশোধন করে অপরাধে অভিযুক্ত মন্ত্রীদের পদ থেকে সরানোর ব্যবস্থা করেছে তারা। আর তাতেই সবচেয়ে বেশি জ্বালা ধরেছে সেই বিরোধীদের, যাদের বিরুদ্ধে দুর্নীতি অপরাধের অভিযোগ ভুরি ভুরি। ভেবে দেখুন, যে কোনো সরকারি কর্মচারী যদি 24 ঘন্টা জেলবন্দি থাকেন তাহলে তার পরিণতি ঠিক কী হতে পারে? আইন অনুযায়ী চাকরি হারাতে হয় সেই সরকারি কর্মীকে। তবে মন্ত্রীরা বাদ যাবেন কেন? নৈতিকতা কি শুধু সাধারণ নাগরিকদের জন্য প্রযোজ্য? ভোটে জিতলে কি নৈতিকতা পকেটে করে নিয়ে ঘোরা যায়? গ্রেফতারি 30 দিনের মধ্যে যদি কাউকে আদালত জামিন না দেয় তাহলে ধরে নেওয়া যেতেই পারে যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পক্ষে ধর্তব্যযোগ্য প্রমাণ রয়েছে। এদেশের সংবিধান তৈরির জন্য গঠিত হয়েছিল গণপরিষদ, যার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব বি.আর. আম্বেদকর। 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে, যার সভাপতিত্ব করেন সচ্চিদানন্দ সিনহা। এইভাবে ধাপে ধাপে চলতে থাকে সংবিধানের কাজ। 2 বছর 11 মাস 18 দিন পরে সংবিধানের রচনা শেষ হয়। 1949 সালের 26 নভেম্বর গণপরিষদে সংবিধান গৃহীত হয়। দেশে সংবিধান লাগু হয় 1950 সালের 26 জানুয়ারি। তাই এত দীর্ঘ সময় ধরে সংবিধান নির্মাতারা বসে বসে সংবিধানকে নির্মিত করে। কিন্তু তখনও সংবিধান নির্মাতারা এটা বুঝতে পারেননি যে অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য জেলে যেতে হতো নেতাদের স্বাধীনতার আগে। আর স্বাধীনতার পরে দুর্নীতি অপরাধের দায়ে নেতারা জেলে যাবেন, মন্ত্রীরা জেলে যাবেন, তারপরেও তারা নিজেদের পদ ছাড়বেন না। খুব সাম্প্রতিক উদাহরণ দেওয়া যায়। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারির পরেও ইস্তফা দেননি রাজধানীর তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেলে বসে দিনের পর দিন রাজ্য শাসন করেছেন তিনি। অন্যদিকে পশ্চিমবঙ্গে প্রায় একই ঘটনা ঘটেছে জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারির পরেও বনমন্ত্রীর পদে বহাল ছিলেন তিনি। গ্রেফতারির প্রায় 3.5 মাস পর মন্ত্রিসভা থেকে তাকে সরান মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই উঠছে নৈতিকতার প্রশ্ন। দুর্নীতির অভিযোগে জেলবন্দি দশাতেও কি রাজ্য শাসন করা যায়, চালানো যায় মন্ত্রক বা দপ্তর? তাছাড়া এই ধরনের নজিরে জনমানসের ধারণা তৈরি হতে পারে যে একবার ভোটে জিতলে জেলে গেলেও ক্ষমতার সুখ যাবে না। এই জায়গাটাতেই আঘাত হেনেছে মোদী সরকার, যে গুরুতর অপরাধ করেও কোনো মন্ত্রী জেলে গেলে 30 দিনের মধ্যে আদালত তাকে জামিন না দিলে চলে যাবে তার মন্ত্রীপদ। হতে পারে তিনি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী। নতুন এই বিল অনুযায়ী কোনো রাজ্যের রাজ্যপাল বা কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর নির্বাচিত মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরাতে পারবেন। অন্যদিকে প্রধানমন্ত্রীকে সরানোর ক্ষমতা থাকছে রাষ্ট্রপতির হাতে। রাজ্যের মন্ত্রীদের সরাবেন মুখ্যমন্ত্রী, তবে তাদের বিধায়ক ও সাংসদ পদ বহাল থাকবে। এই বিলের যারা বিরোধিতা করছে তারা কি বলতে চাইছে যে তারা অপরাধ করবেন তারপরেও তারা মন্ত্রী থেকে যাবেন? তারা দুর্নীতি করবেন তারপরেও তারা মন্ত্রী থেকে যাবেন? তাদের এই ভয় যে অপরাধ এবং দুর্নীতির দায়ে তাদের জেল হতে পারে, এটা তারা জানেন, কিন্তু কোনোভাবে তারা মন্ত্রিত্ব ছাড়বেন না, ঠিক যেমনটা অরবিন্দ কেজরিওয়াল করেছিলেন। বুধবার সংসদে যখন বিরোধীদের হট্টগোল চরমে, তখন তাদের চুপ করিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বক্তব্য। শাহ বলেন,
আমরা এতটাও নির্লজ্জ হতে পারি না যে গুরুতর অপরাধের অভিযোগ থাকার পরেও সাংবিধানিক পদ দখল করে থাকব। এ নিয়ে আবার কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালকে অমিত শাহের ইতিহাস টানতে দেখা যায়। অমিত শাহ গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন জেলে গিয়েছিলেন বলে দাবি করেন তিনি। কেসি বেণুগোপাল বলেন, এই বিল সংবিধানের মৌলিক নীতিগুলিকে ধ্বংস করেছে। আমি কি স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা প্রশ্ন করতে পারি? গুজরাটে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তাকে গ্রেফতার করা হয়েছিল, তিনি কি তখন নৈতিকতার মান রক্ষা করেছিলেন? এরই পাল্টা হিসাবে গর্জে ওঠেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আমার বিরুদ্ধে ভুয়ো অভিযোগ আনা হয়েছিল, তবুও আমি নৈতিকতা ও আদর্শ মেনে চলেছি। আমি শুধু পদত্যাগই করিনি, বরং আমার বিরুদ্ধে অভিযোগ আদালতে সম্পূর্ণভাবে খারিজ না হওয়া পর্যন্ত কোনো সাংবিধানিক পদ গ্রহণ করিনি। আর তাঁরা আমাদের নৈতিকতা শেখাতে চাইছেন। আমি পদত্যাগ করেছিলাম, আমি চাই নৈতিকতা দৃঢ় হোক। আমরা এতটা নির্লজ্জ হতে পারি না যে অভিযোগ থাকলেও সাংবিধানিক পদ আঁকড়ে থাকব। আমাকে গ্রেপ্তার করার আগেই আমি পদত্যাগ করেছিলাম। প্রসঙ্গত, ওই মামলায় 2014 সালের ডিসেম্বর মাসে অমিত শাহকে বেকসুর খালাস ঘোষণা করা হয়। কিন্তু অমিত শাহ যে নজির দেখিয়েছেন, সেই নজির কি ভারতবর্ষের অন্যান্য দলের নেতামন্ত্রীরা দেখানোর সাহস হিম্মত রাখেন? সেই নজির কি দেখাতে পেরেছেন রাজ্যের রেশন কেলেঙ্কারিতে জেলে যাওয়া নেতা জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল? এনারা পারেননি। বিজেপির রাজনীতিতে সর্বোপরি থেকেছে মূল্যবোধ, একাত্ম মানববাদেই যার উল্লেখ রয়েছে। সেই নীতিরই প্রতিফলন দেখা যাচ্ছে মোদী সরকারের নয়া সংবিধান সংশোধনীতে। এতেই আপত্তি বিরোধীদের। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.